1998 অস্ট্রেলিয়া, যেখানে এলিজাবেথ আর তার স্বামী মাইকেল তাদের 3 মেয়ের সাথে থাকতো। সবকিছুই বেশ ভালো চলছিল এবং ভালোই দিন কাটছিল। এই পরিবারের সবথেকে ছোট মেয়ে অ্যাশলি, যার বয়স ছিল 7 বছর, সে খুবই ভালো গান করতে পারত। আরেক মেয়ে অ্যাশলে, যে খুব ভালো বাঁশি বাজাতে পারত। অ্যাশলির বয়স ছিল 12 বছর। আর ঘরের সবথেকে বড় মেয়ে র্যাচেল, সে খুব ভালো নাচ করতে পারত। আর র্যাচেল খুব বেশি সুন্দর দেখতে ছিল, পুরো নায়িকাদের মতো। র্যাচেল ভালো নাচ তো করতে পারতো, কিন্তু পড়াশোনায় তার কোনো মন বসতো না। তার একা হয়ে যাওয়ার খুব ভয় লাগতো, একা কোথাও ঘুরতে যেতে ভয় লাগতো, একা কোনো দোকানে যেতে ভয় লাগতো, এমনকি একা বাড়িতে থাকতেও ভয় পেত। আর এইসব কারণের জন্যই সবসময় র্যাচেলের সাথে কাউকে থাকতে হতো। এলিজাবেথ আর মাইকেল এটা নিয়ে খুবই চিন্তায় ছিল। তারা দুজনেই র্যাচেলের এই ভয় দূর করার অনেক চেষ্টা করত, তাকে সবসময় মোটিভেট করতে থাকতো, তার অনেক কেয়ার করতো। যেহেতু র্যাচেল খুব ভালো নাচতে পারতো, তাই এলিজাবেথ আর মাইকেল তাকে লোকাল ডান্স ক্লাব থেকে ছাড়িয়ে 20 মিনিট দূরে একটা বড় ডান্স স্কুলে ভর্তি করিয়ে দেয়। এরপর থেকে র্যাচেল রোজ ট্রেন ধরে ডান্স প্র্যাকটিসে যেত, আর সেখান থেকে ট্রেনে করে আবার বাড়ি আসতো। এইভাবে দিন কাটতে থাকে। 1999 পয়লা মার্চ, প্রত্যেক দিনের মতোই সকাল হতেই সবাই একসাথে ব্রেকফাস্ট সেরে নেয়। মাইকেল ফ্রেশ হয়ে কাজে যাওয়ার জন্য রেডি হতে থাকে, আর ওদিকে র্যাচেল তার ডান্স ক্লাসের জন্য তৈরি হতে থাকে। তারপর মাইকেল তার গাড়ি করে র্যাচেলকে স্টেশনে ছেড়ে আসতে যায়। সেখানে রোজের মতো র্যাচেলের আরও বন্ধু তার জন্য অপেক্ষা করছিল। তারপর ট্রেন আসতেই তারা সবাই ট্রেন ধরে চলে যায়, আর ওদিকে মাইকেল তার কাজের জন্য বেরিয়ে পড়ে। তারপর সন্ধে হতেই মাইকেল তার মেয়েকে স্টেশনে আনতে পৌঁছায়। 10 মিনিট ওয়েট করার পর র্যাচেলের ট্রেন আসে। মাইকেল র্যাচেলকে স্টেশনে এদিক ওদিক খুঁজতে থাকে, কিন্তু র্যাচেলকে কোথাও খুঁজে না পেয়ে মনে মনে ভাবতে থাকে এর পরের ট্রেনে হয়তো র্যাচেল আসবে। পরের ট্রেন স্টেশনে এসে পৌঁছায়। আবারও মাইকেল তার মেয়েকে চারিদিকে খুঁজতে থাকে, কিন্তু তাও র্যাচেলকে খুঁজে পাচ্ছিল না। মাইকেল তখন টেনশনে পড়ে এলিজাবেথকে বাড়িতে কল করে জিজ্ঞেস করে যে র্যাচেল বাড়িতে পৌঁছেছে কিনা। এলিজাবেথ বলে না, এখনো তো বাড়ি আসেনি। তখন মাইকেল জানায় যে সে স্টেশনে, কিন্তু এখনো র্যাচেল এসে পৌঁছায়নি। র্যাচেলের কাছে নিজের কোনো ফোন না থাকায় এলিজাবেথ র্যাচেলের বন্ধুদের এক এক করে কল করে। তারপর যখন র্যাচেলের বয়ফ্রেন্ড মানিকে কল করে, তখন মানি জানায় যে আমি নিজেই ওর জন্য ওয়েট করে আছি, আমাদের আজকে দেখা করার কথা ছিল, কিন্তু ও তো এখনো এসে পৌঁছায়নি। এটা শোনার পর এলিজাবেথ আরও চিন্তায় পড়ে যায়। তার কিছুক্ষণ পরই মানি নিজেই কল করে জানায় যে আজকে সকালে আমি আর র্যাচেল একটা জুতোর দোকানে গেছিলাম। তখন র্যাচেলের একটা নীল রঙের জুতো খুবই পছন্দ হয়েছিল। র্যাচেল দোকানদারকে তখন জুতোর দামটা জিজ্ঞেস করে। দোকানদারও জানায় জুতোর দাম $100। তখন ওর কাছে এত টাকা ছিলই না, তাই ও বলে যে আমি এই জুতোটা কিনেই ছাড়বো, আমি একটা সিক্রেট জব করব আর এটা কিনবই। আর এটাও বলে যে এই সিক্রেট জবটা র্যাচেল তার এক পুরনো বন্ধুর সাথে করবে। এটা শুনতেই মাইকেল আর এলিজাবেথ শান্তি পেল যে আর যাই হোক, আমাদের মেয়ে একা নেই, ওর সাথে ওর বন্ধু আছে। কারণ র্যাচেল একা থাকতে খুবই ভয় পেত, তাই তারা ভাবছিল যেখানেই থাকুক না কেন সেফ আছে। তার পরের দিন সকালে এলিজাবেথ আর মাইকেল র্যাচেলের সব বন্ধুকে কল করে এটা জানার জন্য যে তারা কোনো সিক্রেট জবের ব্যাপারে কিছু জানে কিনা, কিন্তু তাও কিছু জানতে পারে না। পুলিশের কাছে যাওয়ার পরে পুলিশও কোনো হেলদোল দেখায়নি। উল্টে পুলিশ বলে এখনকার দিনের মেয়ে তো কোথায় কার সাথে পালিয়ে গেছে কিনা দেখুন। এইভাবে দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে যায়। হঠাৎ একদিন একটা মেয়ে, যার নাম ছিল অ্যালিসান, সে মাইকেলদের বাড়ি এসে জানায় যে সেদিন নাকি সে র্যাচেলকে দেখেছিল। র্যাচেল সেদিন সন্ধেবেলা তার কোনো এক বন্ধুর সাথে ছিল। ওদের দেখে মনে হচ্ছিল ওরা অনেক দিনকারই বন্ধু। দুজনকেই বেশ হাসি খুশি লাগছিল। সব কিছু জানার পর মাইকেল আর এলিজাবেথ অ্যালিসানকে নিয়ে পুলিশের কাছে যায়। পুলিশ অ্যালিসানের কাছ থেকে সব কিছু জানার পর একজন স্কেচ আর্টিস্টকে ডাকে এবং অ্যালিসান সেদিন যাকে র্যাচেলের সাথে দেখেছিল তার স্কেচ বানাতে বলে। কিন্তু স্কেচ থেকে মাইকেল আর এলিজাবেথ কেউই চিনতে পারে না যে এটা র্যাচেলের কোন বন্ধু। এই সব কিছুর পর পুলিশ ব্যাপারটাকে একটু সিরিয়াস নেয়। পুলিশ র্যাচেলের বাড়ির ল্যান্ডলাইন নাম্বারের ডিটেলস বার করে, যেখানে ধরা পড়ে যে যেদিন র্যাচেল নিখোঁজ হয়েছিল তার আগের দিন তাদের নাম্বারে একটা প্রাইভেট নাম্বার থেকে সকালে 15 মিনিট আর রাতে 30 মিনিট কন্টিনিউয়াস কথা বলা হয়েছে। এই নাম্বারটা এলিজাবেথ আর মাইকেলকে দেখানো হয়, কিন্তু তারাও এই নাম্বারের ব্যাপারে কিছুই জানে না। এরপর পুলিশ এই নাম্বারটা কার, এই নাম্বারের পেছনে কে আছে সেটা জানতে পারে। জানা যায় যে এই নাম্বারটা ক্যারোলিন নামের এক মেয়ের।
পুলিশের হাতে ক্যারোলিনের ফটো আসতেই সেই ফটো এলিজাবেথ আর তার স্বামী মাইকেলকে দেখানো হয়, যেটা দেখে তারা তো অবাক হয়ে যায়, এটা কি করে সম্ভব। আসলে ক্যারোলিন মাইকেলদের বাড়িতেই বেবি সিটারের কাজ করত, কিন্তু সেটা তো অনেক বছর আগে, অনেক বছর হয়ে গেছে তাদের সাথে ক্যারোলিনের কোনো যোগাযোগই নেই। তাহলে র্যাচেল কিভাবে ক্যারোলিনের সাথে যোগাযোগ করলো? এটা শুনতেই পুলিশ আর বেশি দেরি না করে মাইকেলকে ক্যারোলিনের অ্যাড্রেস জিজ্ঞেস করে, আর সেখানে মাইকেল আর এলিজাবেথ সহ পুলিশ সেই অ্যাড্রেসে গিয়ে পৌঁছায়। সেখানে গিয়ে পুলিশ ক্যারোলিনের বাড়ির দরজায় ধাক্কা মারে, কিন্তু কেউই আসে না দরজা খোলার জন্য। দরজাটা বাইরে দিয়ে খোলা ছিল, কিন্তু ভেতর দিয়ে আটকানো। তাই পুলিশ জানতো যে নিশ্চয়ই ভেতরে কেউ তো আছে। অনেক চেষ্টা করার পর পুলিশ যখন এই দরজা খুলতে পারছিল না, তখন তাদের নজরে আসে যে ফার্স্ট ফ্লোরে একটা জানলা খোলা আছে। তখন পুলিশ সিঁড়ি নিয়ে এসে সেখানে উঁকি মেরে দেখে যে বেডরুমের মাটিতে একটা মেয়ে যেন উল্টে পড়ে আছে। সেই দেখে পুলিশ জানলা দিয়ে প্রবেশ করে, মেয়েটিকে অনেকভাবে জাগানোরও চেষ্টা করে, কিন্তু তাও মেয়েটি কোনো রকম সাড়াই দিচ্ছিল না। তখন মেয়েটিকে হসপিটালে অ্যাডমিট করানো হয়। আসলে মেয়েটি ক্যারোলিনই ছিল। তারপর যখন জ্ঞান আসে, তখন পুলিশ মেয়েটিকে প্রশ্ন করে র্যাচেলের ব্যাপারে। পুলিশ জিজ্ঞেস করে যে সে কি জানে র্যাচেল কোথায়। তখন ক্যারোলিন বলে সে জানে র্যাচেল কোথায়, আর এটাও বলে যে সেই র্যাচেলকে সিক্রেট জবের জন্য ডেকেছিল। এরপরে আপনারা যা শুনবেন সেটা খুবই বেদনাদায়ক। একজন যে কিনা র্যাচেলকে ছোটবেলা থেকে দেখাশোনা করে এসেছে, সে কিভাবে এটা করতে পারলো। আসলে সেদিন সন্ধ্যেবেলা ক্যারোলিন আর র্যাচেল দুজনেই ক্যারোলিনের বাড়ি যায়। তারা রাস্তা দিয়ে একটা পিৎজা কিনেছিল। তারপর দুজনে এসে ফ্রেশ হয়ে পিৎজাটা খেতে খেতে গল্প করতে থাকে। হঠাৎই ক্যারোলিন উঠে র্যাচেলের চোখে একটা কালো ফিতে বেঁধে দেয়। যেহেতু এটা র্যাচেলের সিক্রেট জবেরই একটা পার্ট ছিল, তাই সে কিছু না বলে চুপচাপ ছিল। কিন্তু ওদিকে ক্যারোলিন একটা তার নিয়ে র্যাচেলের গলায় ফাঁস দিতে থাকে। তখন র্যাচেল অনেক ছটপট করতে থাকে। সে তার আঙ্গুল তারের মাঝে ঢুকিয়ে ছাড়ানোর চেষ্টা করছিল। যেহেতু ক্যারোলিন বয়সে অনেক বড় ছিল, স্বাভাবিকভাবে তার শক্তিও অনেক বেশি ছিল। সেই জন্য র্যাচেলের সব চেষ্টায় বৃথা যাচ্ছিল। এইভাবে ক্যারোলিন টানা 3 মিনিট তারটাকে টেনে রেখে দিয়েছিল, ফলে সেখানেই র্যাচেলের মৃত্যু হয়। তারপর ক্যারোলিন র্যাচেলের এই ডেড বডিটাকে দূরের এক জঙ্গলে নিয়ে গিয়ে পুঁতে দেয়। তারপর পুলিশ ক্যারোলিনকে জিজ্ঞেস করে যে সবই তো বুঝলাম, কিন্তু তুমি কেন রুমে অজ্ঞান হয়ে পড়েছিলে? তখন সে বলে যে সে জানলা দিয়ে দেখে ফেলেছিল পুলিশ তার বাড়ি এসে পৌঁছেছে, সেই দেখেই সে প্যানিক করে অজ্ঞান হয়ে যায়। এরপর পুলিশ ক্যারোলিনকে র্যাচেলের খুন করার আসল কারণ জিজ্ঞেস করায় সে বলল আসলে সে র্যাচেলের আইডেন্টিটি চুরি করতে চেয়েছিল। ক্যারোলিন ভেবেছিল যে সে র্যাচেলকে মেরে তার মতো দেখার জন্য সে প্লাস্টিক সার্জারি করবে, কারণ র্যাচেলকে অনেক বেশি সুন্দর দেখতে ছিল। তাই ক্যারোলিন প্লাস্টিক সার্জারি করে মাইকেল আর এলিজাবেথের কাছে গিয়ে র্যাচেল হয়ে র্যাচেলের মতো জীবনযাপন করতে চেয়েছিল। আমি তো এটাই বুঝতে পারছি না, প্লাস্টিক সার্জারি করে ফেস তো চেঞ্জ করে নিত, কিন্তু গলার আওয়াজটা কিভাবে চেঞ্জ করতো? সেখানে গিয়েই তো সে শেষ অবধি ধরা পড়ে যেত। এই খুন করার জন্য ক্যারোলিনের 20 বছরের জেল হয়, কিন্তু 15 বছর পরই কোনো কারণবশত সে জেল থেকে ছাড়াও পেয়ে যায়। এই গল্পটা আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্টে জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে।